সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমি মৃণালকান্তি খা, প্রভাষক, ভূগোল, শিমুরেজা এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভূগোল বিষয় অনলাইন ক্লাস দেখবার জন্য তোমরা শিমুরেজা ইউটিউব চ্যানেলে যোগাযোগ করছো। যারা যোগাযোগ করে ক্লাস দেখবার সৌভাগ্য অর্জন করেছো এবং যারা চেষ্টা করছো, অবশ্যই তোমরা পারবে, কারণ তোমরা সবাই শিমুরেজা এমপি কলেজের সকল শিক্ষকের ক্লাসগুলো অধ্যক্ষ স্যারের যে ইউটিউব নামের চ্যানেল আছে সেই চ্যানেলের দ্বারা পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে ক্লাসগুলো তোমরা দেখে আসছো। চেষ্টা করো, অবশ্য পারবে। তার জন্য তোমাদেরকে শুভেচ্ছা রইল। আমি আজ ভূগোল দ্বিতীয় পত্র শ্রেণী দ্বাদশ শ্রেণীর অষ্টম অধ্যায় বাণিজ্য। এই অষ্টম অধ্যায়ের বাণিজ্য বিগত একটি অনলাইন ক্লাস নিয়েছিলাম এই বাণিজ্য বিষয়ের উপরে। বাণিজ্য কাকে বলে, আন্তর্জাতিক বাণিজ্য সংগঠনের কারণ, আমি সেটা অনলাইন ক্লাস নিয়েছিলাম। তার ধারাবাহিকতায় আজ যে পাঠ পরিকল্পনা, অর্থাৎ যে বিষয়টার উপরে আমি তোমাদেরকে অনলাইন ক্লাস নিব, সেটি হলো বাংলাদেশের বাণিজ্যের প্রকৃতি ব্যাখ্যা করো। বাংলাদেশের যে বাণিজ্য প্রকৃতি, সেগুলো কীভাবে অতীতকাল থেকে বর্তমান সময়ে বাণিজ্য সংঘটিত হচ্ছে, তার প্রকৃতি বিস্তারিত আমরা একের পর এক আলোচনা করব। প্রথমে বাণিজ্য প্রকৃতি ব্যাখ্যা করার আগে আমাদের বাণিজ্য সম্পর্কে কিছু মৌলিক ধারণা থাকতে হবে। যেমন মানুষের অভাব ও চাহিদা মেটানোর জন্য এক স্থান থেকে অন্য স্থান দিয়ে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করতে হবে। এই ক্রয় বিক্রয় করার যে স্থান, সেটাকে আমরা প্রাচীন কাল থেকে কখনো বাজার বলে আসছি, আবার কখনো হাট বলে আসছি। কারণ যেখানে প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন পচনশীল কাঁচামাল দ্রব্য সামগ্রী বিক্রয় করা হয়, সেটি হলো বাজার। আর সপ্তাহে এক বা দুই দিন দুপুর 2টা থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত বিভিন্ন অঞ্চলের মানুষ একত্রিত হয়ে যে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করে এবং বিভিন্ন মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করা সম্ভব হতো ওই হাটের মাধ্যমে। এভাবে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে আমাদের বাণিজ্য সম্প্রসারিত হয়। ঠিক এভাবে আমরা গ্রাম থেকে শহরে প্রত্যেকটি দ্বার প্রান্তে এই বাণিজ্যগুলোর প্রকৃতি একের পর এক গড়ে ওঠে। এই বাণিজ্যগুলো দুটি পর্যায়ে সংগঠিত হয়ে আসছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে আন্তর্জাতিক। তাহলে আমাদের প্রথমে অভ্যন্তরীণ জিনিসটা কি, বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যে বিভিন্ন দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করা হয় এবং মানুষের মৌলিক চাহিদা পূরণ করা হয়, সেটি হলো অভ্যন্তরীণ বাণিজ্য। আর আন্তর্জাতিক বাণিজ্য কী হবে, এক দেশ থেকে অন্য দেশে যখন দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় বা আদান প্রদান করা হয়, সেটি হলো আন্তর্জাতিক বাণিজ্য। এই আন্তর্জাতিক বাণিজ্য সরকারের পররাষ্ট্র নীতি বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দুটি দেশের সুসম্পর্কের কারণে এই আন্তর্জাতিক বাণিজ্য গড়ে উঠেছে। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে। সেই স্বাধীনতা লাভ করার পর থেকে 46টি স্বাধীন সার্বভৌম দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য প্রকৃতি একের পর এক সুসম্পর্ক গড়ে উঠছে। এভাবে আমাদের বাণিজ্যের মৌলিক ধারণা আমরা জানতে পেরেছি যে কীভাবে বাণিজ্যগুলো হতো আর বর্তমানে কীভাবে হচ্ছে। আমরা সেগুলো একের পর এক বাংলাদেশের বাণিজ্য প্রকৃতি কারণ ব্যাখ্যা করলেই জানতে পারব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যে বাণিজ্য সম্পর্কে যে প্রথমে প্রাথমিক ধারণা প্রয়োজন, সেটি আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি। এবার আসবো যে কোন কোন কারণে বাংলাদেশের যে বাণিজ্যের প্রকৃতিক যে ব্যাখ্যাগুলো আছে। প্রথমে আছে প্রারম্ভিক ধারা, যারা বাণিজ্য প্রথমে 1971 সাল থেকে এই প্রারম্ভিক ধারা দিয়ে বাণিজ্যের কারণ শুরু, আর 1921 সাল অবধি বাণিজ্য সংগঠিত হয়েছে। তারপর আছে
কাঁচামাল পণ্যের আমদানি হ্রাস, রপ্তানি উন্নয়নের গতিশীলতাকে বৃদ্ধি করে, দক্ষ জনশক্তি রপ্তানি উন্নয়নের ধারা, রপ্তানি বৈচিত্র্যকরণ, আমদানিতে একচেটিয়া প্রভাব হ্রাস, সমাজতান্ত্রিক ও মুসলিম দেশগুলোর সাথে বাণিজ্যের প্রগতি বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি, অপ্রচলিত পণ্যের রপ্তানি বৃদ্ধি প্রভৃতি কারণে বাংলাদেশের বাণিজ্যের প্রগতি গড়ে উঠছে। আমরা একের পর এক কোন কোন বিষয়ের উপর বাংলাদেশের বাণিজ্যগুলো গড়ে উঠছে আমরা আলোচনা করছি। এবার প্রত্যেকটি পয়েন্টের বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাশে যাদের খাতা কলম আছে তোমরা অবশ্যই খাতা কলমগুলো নিয়ে পয়েন্টগুলো লিখে নেবে, তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবে। তাহলে প্রথমে আমরা বাণিজ্যের প্রকৃতির যে মৌলিক ধারণাগুলো ছিল সেগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছি। এবার আসবো বাণিজ্যের প্রকৃতি যে ব্যাখ্যাগুলো। প্রথমে যে পয়েন্টটি লিখলাম সেটি হলো প্রারম্ভিক ধারা, অর্থাৎ বাণিজ্যের প্রকৃতির প্রথম যে উৎস, কিভাবে আমরা বাণিজ্য সংগঠিত করতে পেরেছিলাম। প্রথমে যেমন ছিল তার প্রারম্ভিক ধারণা যে বাংলাদেশের বাণিজ্যের প্রকৃতির মধ্যে অন্যতম কারণ হলো প্রারম্ভিক ধারণা। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই জানো 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্বের একটি পতাকা লাভ করে। সেই স্বাধীনতা অর্জন করার পর থেকে বাংলাদেশের যে কোনো দ্রব্য সামগ্রীকে বৈদেশিক মুদ্রা রপ্তানি করবে সেটি ছিল না বললেই চলে, যা ছিল ব্রিটিশ শাসন আমল, অর্থাৎ 200 বছর যে ব্রিটিশরা শাসন করেছিল বাংলাদেশের যে রপ্তানি যে শিল্পগুলো ছিল বা দ্রব্য সামগ্রী ছিল সেগুলো একের পর এক তাদের দেশে নিয়ে যায়। তারপরে ভারতীয় উপমহাদেশীয় কিছুটা প্রভাব বিস্তার করে বাংলাদেশ থেকে, অর্থাৎ পাকিস্তানের থেকে নিয়ে যায়। এভাবে একের পর এক 1971 সালের দেশ স্বাধীনতা হওয়ার পর থেকে বাংলাদেশ সরকারের দক্ষ শক্তিশালী বা জনশক্তির দ্বারা এই বাণিজ্যের প্রকৃতি কারণ বিশ্লেষণ করে 1991 সাল পর্যন্ত বিভিন্ন দ্রব্য সামগ্রী প্রাথমিক পর্যায়ে আমদানি বেশি করা হতো। তারপরে বিভিন্ন তথ্য সংগ্রহ করে 1991 সালের পর থেকে তারা আস্তে আস্তে আমদানির পাশাপাশি কিছু দ্রব্য সামগ্রী রপ্তানি করে আসছে, যেমন তৈরি পোশাক। তার আগে ছিল পাট শিল্প। এইভাবে তারা রপ্তানিতে আস্তে আস্তে এগিয়ে যায়। 1995 সালে WTO অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার একটি সদস্যপদ বাংলাদেশ লাভ করে। এই বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করার পরে বাংলাদেশের আমদানির পাশাপাশি বিভিন্ন দ্রব্য সামগ্রী রপ্তানি করে আসছে, যেমন পাট শিল্প, যেটি বাংলাদেশের প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্থ পেত, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। তারপরে তৈরি পোশাক, যেটি বর্তমানে 1 নম্বরে তৈরি পোশাক সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা প্রচুর অর্থ উপার্জন করা সক্ষম। মৎস্য সম্পদ, তারপরে হিমায়িত মাছ, শুকনো মাছ, ক্ষুদ্র মাঝারি ধরনের কুটির শিল্প প্রভৃতি এই প্রারম্ভিক ধারণার মাধ্যমে 1971 সালের পর থেকে আস্তে আস্তে বর্তমান অবধি পর্যন্ত বাংলাদেশের বাণিজ্য আমদানির চাইতে রপ্তানিতে তারা বেশি আগ্রহী হচ্ছে। আর সেই 71 সালের পর থেকে বিশেষ করে 1995 সালে WTO অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করার পাশাপাশি তারা আমদানির পাশাপাশি যে বিভিন্ন দ্রব্য রপ্তানি করে আসছে এবং আমদানির পরিমাণও তারা তুলনামূলকভাবে কম। সেটি হচ্ছে প্রাথমিক ধারণা। আমরা বাণিজ্যের প্রকৃতির যে প্রাথমিক ধারণাগুলো ছিল সেটি আমরা প্রথমে বুঝতে পেরেছি। এরপরে আছে দক্ষ জনশক্তি রপ্তানি। প্রাথমিক ধারণা আমরা শুধু আমদানি বেশি করেছিলাম, রপ্তানি
রপ্তানি অল্প ছিল, কিন্তু জনশক্তি ছিল আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে আরও একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাহলে বাংলাদেশের বাণিজ্য প্রকৃতি কারণ প্রকৃতির যে অন্যতম উৎস হচ্ছে দক্ষ জনশক্তি নিয়োগ। বাংলাদেশ থেকে যে শ্রমিকগুলো কুয়েত, সৌদি আরব, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, বিভিন্ন দেশে বা যুক্তরাজ্যে বিভিন্ন দেশে যে আমরা জনশক্তি রপ্তানি করে আসছি, তার প্রচুর পরিমাণে অর্থ বাংলাদেশ সরকার পেয়ে থাকে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বাণিজ্য বিশ্বকে সুনাম অর্জন করে আসছে, সেটি হলো জনশক্তি রপ্তানি। একদিকে যেমন দেশের জনশক্তি দ্বারা অর্থনৈতিক দ্রুতগামী এগিয়ে যাচ্ছে, অন্যদিকে যে পরিবার থেকে তারা দেশের বাইরে আসছে সে পরিবারও অর্থনৈতিক দিকে দ্রুতগামী। অর্থাৎ একদিকে যেমন দেশ উপকৃত হচ্ছে, অন্যদিকে তার পরিবারও অর্থনৈতিক দিকে স্বয়ংসম্পূর্ণ অর্জন করতে। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশের বাণিজ্য প্রবৃদ্ধি অতীতের তুলনায় বর্তমানে শক্তিশালী বা দক্ষ জনশক্তির দিক থেকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা স্বয়ংসম্পূর্ণ হতে চলছে। তাই বর্তমান বাংলাদেশ কিন্তু মধ্য আয়ের দেশে পরিণত হতে চলছে। তার একটি গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে জনশক্তি রপ্তানি। নাম্বার 3, কাঁচামাল আমদানিতে অগ্রাধিকার। অর্থাৎ বাংলাদেশে যখন প্রথমে আমদানি করেছিল, সেই আমদানি করার মধ্যে প্রথমেই ছিল কিন্তু কাঁচামাল আমদানি। যেমন এই কাঁচামালের মধ্যে রাসায়নিক দ্রব্য সামগ্রী, ঔষধ, শিল্পজাত দ্রব্য সামগ্রী তারা কাঁচামাল হিসেবে বেশি বাংলাদেশে ব্যবহার করত। তার ধারাবাহিকতায় আস্তে আস্তে এই কাঁচামাল আমদানিতে বাংলাদেশ সরকারের বিভিন্ন তথ্য মেধা প্রযুক্তি খাটিয়ে তারা এই কাঁচামাল আমদানি করে আমদানিজাত দ্রব্য সামগ্রী দিয়ে বিভিন্ন রপ্তানি দ্রব্য সামগ্রী করছে এবং দেশের অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। কারণ তোমরা সবাই জানো বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এই কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ সরকারের দক্ষ জনশক্তি, তথ্যপত্র, বিভিন্ন প্রযুক্তি দ্বারা এই কাঁচামাল আমদানি করেও এই কাঁচামালের উপর ভিত্তি করে বিভিন্ন রপ্তানি করা সম্ভব হচ্ছে। আর রপ্তানি করার পাশাপাশি বাংলাদেশের বাণিজ্য প্রকৃতি বিশ্বের মধ্যে এক সুনাম অর্জন করে আসছে। রপ্তানি বৈচিত্র্যকরণ। বাংলাদেশের বাণিজ্য প্রকৃতির মধ্যে অন্যতম হলো রপ্তানি বৈচিত্র্যকরণ। অর্থাৎ যে পণ্য দ্রব্যগুলো আমরা বিদেশে রপ্তানি করি, যেমন তৈরি পোশাক, যেটি বর্তমান বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম উৎস হিসেবে দখল করে আছে তৈরি পোশাক, মৎস্য সম্পদ, হিমায়িত চিংড়ি বা শুকনো ক্ষুদ্র ও মাঝারি ধরনের কুটির শিল্প, বিভিন্ন দ্রব্য সামগ্রী আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা প্রচুর পরিমাণে আমরা অর্থ পাই, যা বাংলাদেশের অর্থনৈতিক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে এবং অন্যদিকে বাংলাদেশের বাণিজ্য একের পর এক বা স্টেপ বাই স্টেপ অগ্রসীল হচ্ছে। তার সুনাম বিশ্বের বুকে ছড়িয়ে আছে যে রপ্তানি বৈচিত্র্যকরণ। নাম্বার 5, ওয়েসানাস আওতায় রপ্তানি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ওয়েস আনসারের মাধ্যমে কোনো দ্রব্য সামগ্রী তারা আমদানি করতে পারতো না, এমনকি রপ্তানিও করতে পারতো না। কারণ দেশ স্বাধীনতা হওয়ার পরে দেশের যা ছিল সেই দক্ষ জনশক্তি, মেধা, কারিগরি প্রযুক্তিকে ব্যবহার করবে সেই মানসিকতা খুবই কম। আস্তে 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 বিভিন্ন মেধা কারিকুলাম ব্যবহার করার পরবর্তী সময়ে ওয়েস আনসারের মাধ্যমে বিভিন্ন দ্রব্য সামগ্রী
আমদানি করা যেমন সম্ভব হচ্ছে, ঠিক তেমনি আমদানি করার পাশাপাশি আমরা রপ্তানি করতে পারছি। আর ওয়েস্ট আনসের আওতায় আমদানি ও রপ্তানি পূর্বে করা সম্ভব হতো না, কারণ মানুষের এই সম্পর্কে কোনো মৌলিক ধারণা বা তথ্যপত্র ছিল না। বর্তমান সময়ে বিভিন্ন তথ্যপত্র দিয়ে বা বিভিন্ন কারিকুলাম ব্যবহার করার কারণে ওয়েস্ট আনসের মাধ্যমে দ্রব্য সামগ্রী যেমন আমদানি করা সম্ভব হচ্ছে, অন্যদিকে রপ্তানি করা সম্ভব হচ্ছে। এই আমদানি রপ্তানি হলো বাংলাদেশের বাণিজ্যের প্রকৃতি কারণ। নাম্বার 6, অপ্রচলিত পণ্যের রপ্তানি বৃদ্ধি। অপ্রচলিত পণ্যের রপ্তানি বৃদ্ধি। বাংলাদেশের বাণিজ্য প্রকৃতি অন্যতম কারণ হলো অপ্রচলিত পণ্যের রপ্তানি বৃদ্ধি। যেমন তৈরি পোশাক, ক্ষুদ্র ও কুটির শিল্প, হিমায়িত শুকনো মাছ বা চিংড়ি, প্লাস্টিক জাতীয় দ্রব্য সামগ্রী, এগুলো হলো অপ্রচলিত পণ্যের। এই অপ্রচলিত পণ্যের দ্বারা আমরা বৈদেশিক মুদ্রায় দ্রব্য সামগ্রী রপ্তানি করে বিদেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ প্রতি বছরই পেয়ে আসছি। আর এই পণ্য দিনের পর দিন আমাদের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে এবং কীভাবে এগুলোকে রপ্তানি করা যায় আর দ্রুত গতিতে, সেগুলো বিভিন্ন তথ্যপত্রের মাধ্যমে প্রক্রিয়া চলছে। আর সেটি হলো বাংলাদেশের বাণিজ্যের প্রকৃতির অন্যতম একটি কারণ। নাম্বার 7, আমদানিতে প্রভাব হ্রাস। বাংলাদেশের বাণিজ্যের অন্যতম একটি কারণ হলো আমদানিতে বাণিজ্যের প্রভাব হ্রাস। পূর্বে বাংলাদেশের আমদানির উপরে ডিপেন্ড করতে হতো, নির্ভরশীল থাকতে হতো। তারা দিবে, সেগুলো আমরা আমাদের প্রয়োজনীয় মৌলিকতাতে পূরণ করব। কিন্তু বর্তমান সময়ে আমরা আমদানির পাশাপাশি বিভিন্ন দ্রব্য সামগ্রী রপ্তানি করার কারণে আমদানির হ্রাস আস্তে আস্তে কম হচ্ছে। কারণ আমরা বিদেশ থেকে যে কাঁচামালগুলো নিয়ে আসতাম বা নিয়ে এসেছি, সেগুলো তারা যেমন মৌলিকতা পূরণ করেছি, ঠিক সেগুলো দ্বারাও আবার বিভিন্ন দ্রব্য সামগ্রী তৈরি করে আমরা আমাদের দেশের মৌলিকতা পূরণ করার পাশাপাশি কীভাবে রপ্তানি করা যায় সেদিকেও আমরা সুদৃষ্টি দিয়ে আসছি। তার অন্যতম কারণ হলো আমদানির প্রভাব হ্রাস। যখন কোনো দ্রব্য সামগ্রীকে আমরা আমাদের মৌলিক কাঁচামাল দিয়ে পূরণ করতে পারছি, বাংলাদেশে যে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ আছে, এই প্রাকৃতিক সম্পদের কারণে আমদানির প্রভাব হ্রাস পেয়েছে। একদিকে আমদানির প্রভাব হ্রাস পেয়েছে, ঠিক অন্যদিকে আবার রপ্তানির পরিমাণও আমরা বৃদ্ধি করতে পারছি। যেমন তৈরি পোশাক শিল্প, মৎস্য শিল্প, পাট শিল্প, হিমায়িত শিল্প, প্লাস্টিক, কসমেটিক প্রভৃতি দ্রব্য সামগ্রীকে আমরা রপ্তানি করছি। রপ্তানি করার কারণে আমদানির প্রভাব হ্রাস পাচ্ছে। এই হ্রাসের কারণে বাংলাদেশের বাণিজ্য প্রকৃতি দ্রুতগামী উন্নয়নশীল হচ্ছে। নাম্বার 8, বিলাস দ্রব্যের আমদানি হ্রাস। পূর্বে বিলাসী দ্রব্যের উপরে আমাদের সবচেয়ে নির্ভরশীল ছিলাম। বর্তমানে আমরা আমাদের দেশের প্রচলিত পণ্যের বা কাঁচামাল দ্বারা বিভিন্ন বিলাস দ্রব্য উৎপাদন করা সম্ভব। এই বিলাসদার দ্রব্য উৎপাদন করার কারণে বিদেশের যে বিলাসদার দ্রব্য সামগ্রী আমরা আমদানি করতাম, সেগুলো আস্তে আস্তে হ্রাস করা সম্ভব হচ্ছে। কারণ আমরা দেশীয় পণ্যের বা দেশীয় জিনিসের প্রতি আমরা গুরুত্ব প্রভাব বিস্তার করছি। কারণ বিদেশি জিনিসের চাইতে বাংলাদেশের দ্রব্য সামগ্রী অতি মানসম্মত। এই মানসম্মত হওয়ার কারণে বিদেশি বিলাসদার দ্রব্য আমদানি হ্রাস করা সম্ভব। একদিকে যেমন বিলাসী দ্রব্য হ্রাস, আমদানি হ্রাস পাচ্ছে, অন্যদিকে দেশীয় পণ্যের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এই দুটো জিনিসের উপরে বাংলাদেশের বাণিজ্য অন্যতমভাবে সংগঠিত হচ্ছে। আর এই সংগঠিত হওয়ার কারণে
করে আসছে। কারণ বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিল্পের দিক থেকে দ্রুতগামী এগিয়ে চলছে। কারণ একটি দেশ কিন্তু একটা পন্থার উপর নির্ভরশীল হতে পারে না। বাংলাদেশ যে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদগুলো আছে, এই প্রাকৃতিক সম্পদগুলো সঠিক তত্ত্ব কারিগরি জ্ঞানের মাধ্যমে বাংলাদেশ আজ কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও শিল্প উন্নত দেশের অর্থাৎ মধ্য আয়ের দেশে পা দিয়েছে, যেটি একটি গৌরবের ব্যাপার, যেটি বর্তমান সরকারের বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে এই মধ্য আয়ের দেশে পরিণত করা সম্ভব। আর এই মধ্য আয়ের দেশে যে আমরা হাঁটু পা করে একের বার উন্নতি করেছি, তার অন্যতম কারণ হলো ডিজিটাল প্রযুক্তি, তথ্য আইন। এই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমরা ঘরে বসে আমরা আমাদের যাবতীয় হিসাব, যাবতীয় কর্মকাণ্ড, যাবতীয় ব্যবসা বাণিজ্য ইত্যাদি যে সমস্যাগুলো আছে, আমরা ডিজিটাল আইনের মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের কোন পণ্যের দাম কেমন, বিদেশে কেমন, সেটাও আমরা এই ডিজিটাল তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারছি। আর সেটি বিলাসবহুল আমদানি কারণ হলো ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন দ্রব্যসামগ্রী উৎপাদন করা সম্ভব। আর সেই উৎপাদন করার কারণে বাংলাদেশ তথ্য প্রযুক্তির দিক থেকে অনেকটা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চলছে। নাম্বার 9, সমাজতান্ত্রিক ও মুসলিম দেশের সাথে সুসম্পর্ক। বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, যেটি তোমরা সবাই জানো। এই মুসলিম কান্ট্রির সাথে অর্থাৎ 1971 সালে বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব অর্জন করার পরে সমাজতান্ত্রিক বিভিন্ন দেশের সাথে বাণিজ্য সম্পর্ক এবং মুসলিম দেশের সাথে একটি নিবিড় সুসম্পর্ক গড়ে উঠছে। এই সমাজতান্ত্রিক ও মুসলিম তান্ত্রিক দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য প্রকৃতি এক সুনাম অর্জন করে আসছে। যেহেতু বাংলাদেশ মুসলিম কান্ট্রি, কোনো মুসলিম কান্ট্রির চাইতে বাংলাদেশের সুনাম, কারণ তারা স্বাধীন সার্বভৌমত্ব এবং দক্ষ জনশক্তি, তারা বিভিন্ন দাঙ্গা থেকে বিরত আছে এবং সাম্প্রদায়িকভাবে তারা বিভিন্ন ধর্মের সম্মান প্রদর্শন করার কারণে বাংলাদেশ মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও বাংলাদেশের সম্মান বিশ্বের বুকে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। নাম্বার 10, রপ্তানি। বাংলাদেশের বাণিজ্য উন্নত প্রগতির কারণ হল রপ্তানি বৃদ্ধি। যে দেশ যত রপ্তানিতে এগিয়ে যাবে, দেশের অর্থনৈতিক চালিকা শক্তি বা মেরুদণ্ড তত শক্তিশালী হবে। যারই তার ধারাবাহিকতায় বাংলাদেশ আজ মধ্য আয়ের দেশে হাঁটু পা করে এগিয়ে যাচ্ছে। তার অন্য কারণ হল রপ্তানি বৃদ্ধি। যেমন তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের এক বিশ্বের বুকে অন্যতম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র অন্যতম আমদানিকারক দেশ। শুধু তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ বসে নাই, অন্যান্য পাট শিল্পকে কীভাবে ত্বরান্বিত করে এগিয়ে নিয়ে যাওয়া যায়। মৎস্য শিল্প, হিমায়িত শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প, যেটি প্রাচীনকাল থেকে আমাদের দেশে মৃৎশিল্পগুলো সুনাম অর্জন করে আছে এবং বাংলাদেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন কারণে বন্ধ ছিল, কিন্তু বর্তমান সরকারের আমলে শিল্পের দিকে অতিরিক্ত গুরুত্ব প্রদান করছে। এই গুরুত্ব কারণে শিল্প যে কলকারখানাগুলো ছিল বন্ধ ছিল, বিশেষ করে খুলনায় আদমজি যে জুট মিল ছিল সেটি আবার খোলবার চিন্তা চেতনা বৃদ্ধি করছে। কারণ একটি দেশের শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকলে দেশের অর্থনৈতিক চালিকা শক্তি অনেকটা হ্রাস পায়। কিন্তু বর্তমান সরকারের যে দক্ষ জনশক্তি বা তথ্য প্রযুক্তি, সেটি দ্বারা রপ্তানি বৃদ্ধিকরণ সম্ভব। এই রপ্তানি বৃদ্ধি করার কারণে বাংলাদেশের বাণিজ্য প্রকৃতি কারণ সুসংগঠিত হচ্ছে, বিশ্বের বুকে এক সুনাম অর্জন করে আছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই বাংলাদেশের বাণিজ্য প্রকৃতি ব্যাখ্যা শুনছিলেন। প্রথমে আলোচনা করছিলাম কিছু মৌলিক ধারণা, তারপর কীভাবে বাংলাদেশের বাণিজ্য
সংগঠিত হয়েছিল আমরা পূর্বে থেকে 1978 সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা বিভিন্ন পয়েন্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একের পর এক ব্যাখ্যা করলাম। আমি আশা করব তোমরা সবাই সুন্দরভাবে বাংলাদেশের বাণিজ্যের প্রকৃতি ব্যাখ্যা করো সেটি বুঝতে পেরেছ। আমরা দেখব এই শিকল ফলে কি আছে, বাংলাদেশের বাণিজ্যের প্রকৃতি ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ তোমরা এতক্ষণে অনলাইন ক্লাসের মাধ্যমে যেটি জ্ঞান অর্জন করতে পেরেছো, যেটি বুঝতে পেরেছো, যে জানতে পেরেছো, তাই ধারাবাহিকতায় তোমরা বাণিজ্যের প্রকৃতি ব্যাখ্যা করতে পারবে। আমি আশা করি তোমরা মনোযোগ সহকারে যেভাবে শুরু থেকে 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান মহামারী বৈশ্বিক করোনা ভাইরাসের কারণে বন্ধ ছিল, সেই বন্ধ থাকার কারণে অনলাইন ক্লাস শুরু হয়। সেই অনলাইন ক্লাস পরিচালনার মাধ্যমে তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে বসে তোমরা তোমাদের ক্লাসগুলো প্রত্যেকটি বিষয়ের ক্লাস সুন্দরভাবে দেখছো এবং জ্ঞান অর্জন হচ্ছে। আমি আশা করব প্রতি শনিবার শিমুলদা এমপি কলেজের যে একটি রুটিন প্রণয়ন করা আছে, সেই রুটিন প্রণয়ন অনুযায়ী তোমরা অধ্যক্ষ স্যারের যে ইউটিউব নামের একটি চ্যানেল আছে, চ্যানেলটি বরাবরের ন্যায় সাবস্ক্রাইব করে আসছো এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভূগোল বিষয়ের ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আমি আশা করি তোমরা বরাবরের ন্যায় দেখে আসছো, আবারও দেখবে। তোমরা যে যেখানে আসো সে সেখানে ভালো থাকো। ধন্যবাদ। আবার অনলাইন ক্লাসের মাধ্যমে দেখা হবে।